হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের সারাদিনের ছোট ছোট খণ্ডচিত্র নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা সম্পূর্ণ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তাটা করে এসেছিলাম বারান্দায় এসে দেখি একদম বৃষ্টিতে ঢাকা শহর তলিয়ে গিয়েছে। তো এই যে টিন শেডের বাড়িগুলো দেখতেছেন, পুরা পানিতে কিন্তু ঘরটর একদম বন্যার মতো অবস্থা, রাস্তাঘাট ডুবে গিয়েছে। তো আমার বাসার আশেপাশে কিন্তু রাস্তাগুলো ডুবে গিয়েছে। রূপমার বাবা নিচে গিয়েছিল, এসে বললো যে আমাদের নিচতলাতে পানি উঠেছে। আর একজন লোক কিন্তু এখানে ম্যানহোলের ঢাকনা খুলে পাইপ দিয়ে আসলে আর ড্রেনটা পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছিল, যাতে পানি নেমে যায় রাস্তা থেকে। আর এখানে কিন্তু এখন এসেছি আমি দুপুরের রান্না যে করবো, আসলে রান্না না, এটা যুদ্ধ বললেই চলে। যেহেতু গ্যাস নেই ঢাকাতে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ গ্যাস খুব সমস্যা করতেছে। তো ওটার জন্য এখন আমাকে ইন্ডাকশনে রান্না করতে হবে। আসলে ইন্ডাকশনে রান্নাটা আমার খুব ঝামেলাটা লাগে এই কারণেই, তো আমার কিচেনে যেহেতু কাউন্টার টপ নেই, ওভাবে সব কিছু সেটিং করা থাকে না। যখন রান্না করি তখন টেনে টুনে এনে সেটিং করতে হয়, যার জন্য খুব ঝামেলা লাগে। আর যার কারণে আমার রাইস কুকার, ইন্ডাকশন থাকা সত্ত্বেও এগুলো আমি বের করতে চাই না কখনোই, কারণ এই যে টেনে টুনে সেটিং করতে হয়, এটা আমার খুব বিরক্ত লাগে। আর এইভাবে টেনে টুনে মাঝখানে এনে ইন্ডাকশন দিয়ে রান্না করলে কিন্তু তেল চিটচিটে যে একটা ভাব, পুরো ঘর সহ মনে হয় তেল চিটচিটে হয়ে যায়, খুব বিরক্ত লাগে এটা। আর এখানে কিন্তু প্রথমে আমি পটল ভাজি করে নিচ্ছিলাম, আর পটল ভাজিটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে যে হাতে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ভর্তা, তো ভর্তাটা বেটে নিয়েছিলাম, চিংড়ি মাছের ভর্তাটা। আর এদিক থেকে কিন্তু আমার পটল ভাজিগুলো সবগুলো হয়ে গিয়েছে, তো সেগুলো কিন্তু নামিয়ে নিয়েছিলাম। এখন আমি এমন একজন আপুর নাম বলবো, যে আপুটা আমার ভিডিও দেখেছে এবং কমেন্ট করেছে। তো সেই আপুটার নাম শোনার সাথে সাথে কিন্তু সবাই চিনবে। তো আপুটার নাম হচ্ছে লিপি আপু, আইডির নাম হচ্ছে মোসাম্মদ লিপি। লিপি আপু কিন্তু কোনো ইউটিউবার না, সাধারণ দর্শক। উনি সাধারণ দর্শক হয়ে প্রতিটা ইউটিউবারকে যেভাবে সাহায্য করছেন বা সাপোর্ট করছেন, এটা কিন্তু আসলে অনেক প্রশংসার কথা। অনেক অনেক বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন উনি। আর লিপি আপুর বাবা কিন্তু খুব অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন। তো যারা আমার ভিডিও দেখেন, শুনেন, প্লিজ তারা সবাই লিপি আপুর বাবার জন্য দোয়া করবেন, যাতে আঙ্কেল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন আমি লিপি আপুর কমেন্টসটি পড়ছি। তো লিপি আপু লিখেছে আমাকে, মাশাআল্লাহ ভিডিওটি অনেক ভালো লেগেছে, কোনো সংকোচ না করে মনের কথা এবং বাস্তব কথাগুলো শেয়ার করলে। আমি আবার হিসেব করে চলতে পারি না, তবে কখনো কোনো জিনিস অপচয় করি না। বাহিরে খাওয়া আর খেতে আমিও পছন্দ করি না, তবে একেবারে যে খাই না তা না, মাঝে মধ্যে খাই। তোমাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপু, তোমার কমেন্টসটা পেয়ে আমার এত ভালো লেগেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আপু, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর তারপরে কিন্তু আমি ভাজিটা উঠিয়ে নিয়েছিলাম। উঠানোর পরে কিন্তু আমি এখানে আরেকটা তরকারি উঠিয়ে দিয়েছিল। তো তরকারিটা চিংড়ি মাছের তরকারি রান্না করব, চিংড়ি মাছ ধুন্দুল দিয়ে, আর হচ্ছে কচুর মুখী যেটা বলে, অনেক অঞ্চলে ঘাটি বলে, তো সেটা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর আমার রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। তো বোমার বাবা কিন্তু এর মধ্যে নামাজ পড়েও চলে এসেছে, তারপরে কিন্তু আমার রান্না শেষ হয়নি। আর এই যে দুটোর মধ্যে আমার রান্না শেষ হয়নি, এটা কিন্তু আমার দোষ না। গ্যাস নেই কে, তো আমি কিভাবে কি করব। তো আসলে সব কিছু গুছিয়ে নিয়ে করতে করতে কিন্তু এরকম হয়েছে। তো শুক্রবারে আসলে একটু লেটই হয় রান্না বাড়া খাওয়া শেষ করতে। তরকারিটা রান্না করতে প্রথমে কিন্তু আমি সব মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, তারপরে কষানোর পরে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে ধুন্দুল আর কচুর ঘাটিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছিলাম। আর এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করতে করতে আমি এখন আমার একজন প্রিয় এবং খুব কাছের ভালোবাসার আপুর কমেন্টস পড়ছি। তো আপুটার নাম হচ্ছে শিমুল আপু। তো শিমুল আপুকে চিনে না এমন কেউ মনে হয় আমার ইউটিউব জগতে নেই। আপু আমাকে লিখেছে, বাজার গোছাতে গোছাতে সেভিংসের টিপসগুলো খুব ভালো লাগলো। আর যে আমি টিফিন বক্সটা দেখিয়েছিলাম, ওটা সারিকারও আছে, এটাই বলেছে। হ্যাঁ আপু, আমি অনেকবার দেখেছি তুমি সারিকার জন্য টিফিন উঠাচ্ছ। তো সারিকার আমি টিফিন বক্সটা কিন্তু দেখেছি। আর আমাকে কমেন্টস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু এই যে 2টা 2:30টার দিকে গ্যাস এসেছিল, অল্প অল্প, ফুল এসেছিল না। তো তখন আমি ভাবলাম যে গ্যাসের রান্নাটা উঠিয়ে দেই, এই ভেবে আমি গরুর মাংসটা হাতে মেখে এভাবে উঠিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখি আপুরা এভাবে হাতে মাংস মেখে মাংস রান্না করে, তো এবারে আমি কিন্তু প্রথম রান্না করছি।
তো হাতে মাখানোর পরে সব মশলা দিয়ে মাখানোর পরে কিন্তু চুলাতে জাল দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে তারপরে কিন্তু পানিটা উঠে গিয়েছে, তারপরে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। আর এখন আমি আমার আরেকজন প্রিয় আপুর এবং আমার দেশি আপুর কমেন্টস পড়ছি। আপুটার নাম হচ্ছে শিশির, আপুর চ্যানেলের নাম হচ্ছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন। আপনারা চাইলে আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন। আপু কিন্তু খুবই সাপোর্টিভ একজন মানুষ, আপু কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে। আর এখন আমি আপুর কমেন্টসটি পড়ছি। আপু আমাকে লিখেছে আপুর নাকি বাজার গোছাতে খুব বেশি কষ্ট লাগে, আর আমি খুব সুন্দর করে বাজার গুছিয়ে নিয়েছি সেটাই লিখেছে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং এত সুন্দর করে কমেন্টস করার জন্য। আর এই তো আপুর কমেন্টস পড়তে পড়তে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আসলে এরকম চোখের পলকে যদি রান্না হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? আর মাংসটা কষানোর পরে কিন্তু আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, আর তারপর রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিয়েছিলাম। এখানে এই যে ধুন্দুল দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করেছিলাম সেটা একটু আমি বেড়ে নিয়েছিলাম। এখন আসি থাম্বনেলে যে কথাটা লিখেছি, আমি আমার জামাইকে খেতে দেই না সেই কথায়। তো রূপমার বাবাকে আমার ছোটো ভাই জিজ্ঞেস করেছে, আপু যেভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিওতে খাবার সার্ভ করে তোমাকে কেউ এভাবে সাজিয়ে গুছিয়ে খাইতে দেয়? তখন রূপমার বাবা আমার ভাইকে বলতেছে, হ্যাঁ সাজিয়ে গুছিয়ে তো বরাবরই তোমার আপু আমাকে খেতে দেয়, কিন্তু হচ্ছে পরিমাণে কম দেয়, যতটুকু ভিডিওতে দেখায় অতটুকু খেতে দেয় না। তো উনি করতেছে ডায়েট, তো ওনাকে আমি কিভাবে বেশি খাবার দিব বলেন, কেমনটা লাগে? তো আমার ভাইয়ের কাছে আমার কথা বদনাম করতেছে, আমি ওনাকে খেতে দেই না, কেমনটা লাগে? এত কষ্ট করে এত সুন্দর করে রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেই, তারপরেও আমার কথা বদনাম করে। এই যে আজকে গ্যাস নেই, তারপরেও এত সুন্দর সুন্দর করে গুছিয়ে রান্না করে খেতে দিলাম, তারপরেও আমার কথা বদনাম করতেছে। তো যাই হোক, কি করা যাবে, আমার মতো প্রত্যেক মেয়েরই মনে হয় এরকমই শুনতে হয়। যতই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হোক, বড়রা একটু হলেও সুযোগ পেলেই বদনাম করবেই, এটাই হচ্ছে সত্য কথা। আর এই যে দেখেন, এত বড় অপবাদ পাওয়ার পরেও কিন্তু সুন্দর করে তার জন্যই নাস্তা বানাচ্ছিলাম। আসলে আমরা তো বাঙালি মেয়েরা স্বামী ভক্ত, যতই কিছু হয়ে যাক তারপরেও স্বামী কিসে খুশি থাকবে, কিসে ভালো থাকবে, কোনটা পছন্দ করে ওটাই কিন্তু করতে ভালোবাসি। আর তার জন্যই কিন্তু আজকে যে তার পছন্দের নাস্তাগুলি বানাচ্ছিলাম, যদিও বা সে ডায়েট করছে, পরিমাণে অল্প খাবে। আজকে এখান থেকেই সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।